হুম, যদি তোমাকে পুরো নাম বলতাম তুমি চিনে ফেলতে, তাই শুধু রুদ্র বলেছি। এই নামটায় আমাকে বেশিরভাগ মানুষ চিনে না। সবাই ফারহান নামেই চিনে। হুম, আমার কোমরটা ছাড়ুন। কি মানে আপনি আমার কোমরে হাত দিয়ে আছেন? হাতটা সরান। রুদ্র ছোঁয়াকে ছেড়ে দিল। ছোঁয়া মুখ ফুলিয়ে বসে আছে সিটে। ইচ্ছা করছে নিজের সবগুলা চুল ছিঁড়ে ফেলতে। আর মিমটাই বা কেমন এখান থেকে উঠতে গেল কেন? একবার পাই ওকে, দেখাবো মজা। মনে মনে এসব ভাবছে আর রাগে ফুঁসছে ছোঁয়া। রুদ্র কখনো চায়নি ছোঁয়া এভাবে সব জানুক, কিন্তু ছোঁয়া কিছু না বুঝেই বার ভুল বুঝছে তাকে। বিষয়টা রুদ্রকে কষ্ট দিচ্ছে, আবার ভয় পাওয়াচ্ছে। ছোঁয়া তার জীবন থেকে হারিয়ে যাবে না তো? ছোঁয়ার চুলগুলো বার রুদ্রের মুখে এসে পড়ছে। আর রুদ্র মাতাল হয়ে যাচ্ছে, যেমনটা সবসময় হয়। ছোঁয়া ব্যাগ থেকে হেয়ার বেন্ড বের করে চুলটা বাঁধতে যাবে তখনই। এই চুল বাঁধবে না। কেন? কারণ চুল খোলাতেই তোমাকে সুন্দর লাগে, আর এই বার তোমার চুল আমার মুখে এসে পড়ছে, এতে এক আলাদা নেশা লাগে আমার। আপনার কোনো নেশার কারণ আমি হতে চাই না বলেই ছোঁয়া চুল বেঁধে নিল। আমার কথা শুনবে না তাই না? এই বলেই রুদ্র ছোঁয়ার চুল আবার খুলে দিল। এমন একটা লোকের সাথে কোনোরকম ঝামেলায় জড়ানোটা ছোঁয়া কাছে বেশ অসহনীয়, তাই ছোঁয়া আর কিছু না বলেই সেইভাবেই বসে থাকে। প্রায় অনেক রাতে গাড়ি ঢাকাতে পৌঁছায়। ছোঁয়ার আর মিমদের বাড়ি মেইন রাস্তা থেকে একটু ভেতরে, তাই সিদ্ধান্ত নেওয়া হয় ছোঁয়া আর মিমকে তার বাড়ি অবধি রুদ্র দিয়ে আসবে, আর রুদ্র আগেই তার স্টাফকে ফোন দিয়ে গাড়ি নিয়ে থাকতে বলে। ছোঁয়া অনেকবার বলে সে একা যেতে পারবে, কিন্তু স্যার তাকে একা ছাড়বে না, তাই বাধ্য হয়ে রুদ্রের সাথে একই গাড়িতে উঠতে হয় ছোঁয়ার। ছোঁয়া আর মিম পেছনে যেয়ে বসবে তখনই। এই আমাকে কি ড্রাইভার মনে হয়? কেন ভাইয়া, মিম? আপনারা দুজন পেছনে, আমি ড্রাইভিং সিটে তো তাই। ওহ, এই ছোঁয়া যা সামনে না। মিম, আমি পারবো না, তুই বসো সামনে। রুদ্র চোখ গরম করে বলে। ছোঁয়া, সামনে এসো। রুদ্রের কথা শুনে ছোঁয়া চুপচাপ সামনে বসে কথা না বাড়িয়ে, কারণ ছোঁয়া জানে কথা বাড়িয়েও কোনো কাজ হবে না। মিমের বাড়ি ছোঁয়ার বাড়ির একটু আগে। মিমকে আগে নামিয়ে দিয়ে গাড়ি রওনা দিল ছোঁয়ার বাড়ির দিকে। ছোঁয়া, হুম বলুন। বাসায় যেয়ে ফ্রেশ হয়ে আমাকে ফোন দিবা। পারবো না। তুমি দিবা, আর তা না হলে কি করবেন? রুদ্র গাড়ি থামিয়েই নেশা ভরা চোখ দিয়ে ছোঁয়ার দিকে তাকালো। ছোঁয়া তো ঢোক গিলে যাচ্ছে রুদ্রের তাকানো দেখে। রুদ্র আর কিছু না বলে ছোঁয়াকে টেনে ছোঁয়ার ঠোঁটে ঠোঁট বসিয়ে পাগলের মতো কিস করতে লাগল। ছোঁয়া নিজেকে ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছে আর রুদ্রকে ধাক্কা আর ঘুষি দিয়ে যাচ্ছে, কিন্তু রুদ্রের সেদিকে কোনো হুঁশ নেই। ছোঁয়া আর উপায় না পেয়ে রুদ্রের ঠোঁটে কামড় বসিয়ে দিল। আহ, এটা কি করলে জান? ছোঁয়া অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে রুদ্রের দিকে। তাহলে এসবের জন্যই এত বছর পর আমাকে লাগবে? কি বলছো জান? আমার তো তোমার সবকিছু চাই, এসব তো নষ্টপল্লীতেও পাওয়া যায়। রুদ্রের কথা শুনে ছোঁয়া আর নিজেকে ঠিক রাখতে পারল না, গাড়ি খুলে নেমে যেতে চাইল। কিন্তু তার আগেই রুদ্র ধরে ফেলল ছোঁয়াকে। রুদ আবার গাড়ি স্টার্ট করল, আর একেবারে ছোঁয়াদের বাসায় যেয়ে থামল। বাসায় আসতেই ছোঁয়া গাড়ি থেকে নেমে দৌড়ে বাসায় চলে গেল। আর রুদ্র তাকিয়ে আছে ছোঁয়ার যাওয়ার দিকে। কলিং বেল বাজতেই দরজা খুলল ছোঁয়ার আম্মু। ছোঁয়া তার মাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। কি হয়েছে মা? কাঁদছিস কেন? আম্মু ও আবার এসেছে, কাঁদতে কাঁদতে। কি হলো, কে এসেছে বল ছোঁয়া? আম্মু ফারহান। কি? কোথায় এসেছে? তুই কিভাবে জানলি? আম্মু। তারপর ছোঁয়া তার মাকে সব খুলে বলল, আর ছোঁয়ার আম্মু ঠিক করল সকালেই তারা এই বাসা ছেড়ে চলে যাবে। ঘুম আসছে না ছোঁয়ার জীবনে, খুব বড় কোনো ঝড়ের আভাস পাচ্ছে সে। বাবা তো নেই এখন, নিজের মা বোনকে হারিয়ে বাঁচতে পারবে না ছোঁয়া। নানা চিন্তা যেন বিষের মতো লাগছে ছোঁয়ার।
বিছানার সাথে হেলান দিয়ে মাত্র ঘণ্টাখানেক চোখ বুজেছিল ছোঁয়া, মায়ের ডাকে চোখ মেলল ছোঁয়া। এই ছোঁয়া চল। হ্যাঁ আম্মু চলো। ছোঁয়াকে রেডি হতে বলে ছোঁয়ার মা যাওয়ার জন্য পা বাড়াবে ঠিক তখনই ছোঁয়া তার মায়ের হাত ধরল। আম্মু আমরা কি স্বাভাবিক জীবনের আশা করতে পারি না কখনো? মেয়ের এই প্রশ্নের উত্তর কি দিবে বুঝতে পারছে না ছোঁয়ার মা। কোনো রকমভাবে হালকা আধারেই বেরিয়ে পড়ার জন্য মনস্থির করল ছোঁয়া ও তার মা। হঠাৎ দরজায় বেল বাজতেই ছোঁয়ার আম্মু ভাবল রাশিদ মানে ছোঁয়ার ছোট মামা হয়তো এসেছে, কারণ রাতেই তাকে ফোন দিয়ে আসতে বলেছে ছোঁয়ার আম্মু। ছোঁয়ার আম্মু দরজা খুলতেই কিছু লোক ছোঁয়াদের রুমে ঢুকল। সবার শেষে যে ঢুকল তাকে দেখে ছোঁয়ার অন্তর কেঁপে উঠল। রুদ্র সরাসরি ছোঁয়ার কাছে এসেই ছোঁয়াকে বলতে শুরু করল, এত বড় সাহস তোমার? পালাতে চাইছিলে? আমি তোমাকে বলেছিলাম তুমি আমার থেকে পালাতে পারবে না, তবুও এই সাহসটা কেন দেখাতে গেলে ছোঁয়া? রুদ্রের চোখে আজ আগুন দেখছে ছোঁয়া। ছোঁয়া তার কথা বলার বাকশক্তি হারিয়ে ফেলেছে। ছোঁয়ার বুঝতে বাকি রইল না ছোঁয়া কাল যে কারণে পালাতে চেয়েছিল সে কারণেরই মুখোমুখি আজ ছোঁয়া। বাবা আমার মেয়েটাকে ছেড়ে দাও। আন্টি আপনার মেয়ে আমার বউ, কিভাবে ওকে ছেড়ে দেই বলুন? এ কথায় পিঠে ছোঁয়ার মা কি বলবে বুঝতে পারছে না। রুদ্র আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে ছোঁয়াকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। ছোঁয়া অনেক কান্নাকাটি করে যাচ্ছে, কিন্তু রুদ্র সেদিকে কোনো খেয়াল করছে না। আমাকে ছেড়ে দিন প্লিজ, আমি যাব না আপনার সাথে। তুমি তো যাওয়ার জন্য তাড়াহুড়ো করছিলে, এখন নিয়ে যাচ্ছি, চুপ করে বসে থাকো। আর সামনে ড্রাইভার, তুমি কি চাও ওর সামনে কাল রাতের মতো কিছু করি? ছোঁয়া অবাক হয়ে তাকিয়ে থাকে রুদ্রের দিকে। এই মানুষটা এত চিপ মাইন্ডের কথা বলতে পারে, আগে ভাবতে পারেনি ছোঁয়া। হঠাৎ গাড়ি থামল একটা বড় বাড়ির সামনে। রুদ্র নেমে ছোঁয়াকে নামতে বলেছে, আর সেই সুযোগে ছোঁয়া রুদ্রকে অনেক জোরে ধাক্কা দিয়ে দৌড় লাগায়। রুদ্র ধাক্কা সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। ছোঁয়া দৌড় দেখে সে কোনোরকম উঠে ছুট লাগায় ছোঁয়ার পেছনে। ছোঁয়া প্লিজ স্টপ, অনেক খারাপ হয়ে যাবে। ছোঁয়া কোনো কথা না শুনে দৌড়াতে থাকে। একটা সময় ছোঁয়া রাস্তায় পড়ে যায়। উঠতেই রুদ্র তাকে ধরে ফেলে। রুদ্র ছোঁয়ার কাছে এসে হাঁপাচ্ছে, কেন ছুটছ ছোঁয়া? কোনো লাভ নেই ছুটে, আমার থেকে পালাতে পারবে না তুমি। ছোঁয়া কি বলবে বুঝতে পারছে না। ড্রাইভার গাড়ি নিয়ে রুদ্র আর ছোঁয়ার সামনে হাজির। রুদ্র ছোঁয়াকে জোর করে গাড়িতে তুলে বাসায় নিয়ে গেল, আর ছোঁয়া ছোটার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। বাসায় যেয়ে রুদ্র ছোঁয়াকে অনেক বোঝাতে চেষ্টা করেছে সবকিছু, কিন্তু ছোঁয়া রুদ্রের কোনো কথা শোনেনি। বারবার রুদ্রকে ধাক্কা দিয়ে গেছে আর একটা কথাই বলেছে, আমি থাকব মা আপনার কাছে। একটা সময় রুদ্র আর সইতে না পেরে জোরে থাপ্পড় লাগিয়ে দিল ছোঁয়ার গালে। তারপর কি হয়েছে তা পার্ট 1-এ তো জানতেই পারলেন। বর্তমান ছোঁয়া চলে যাবে ঠিক তখনই রুদ্র ছোঁয়ার হাত টেনে ধরল। ছোঁয়া তুমি যদি আমার ভালোবাসাটাকে নেশা ভাবো তবে তা এ প্রখর নেশা, যে নেশা কেবল তোমাকে দিয়েই নিবারণ করা সম্ভব। ছোঁয়া আজ তুমি আমাকে ভুল বুঝে দূরে সরিতে দিতে চাচ্ছ, তবে মনে রেখো একদিন তোমার ভুল ভাঙবে আর সেদিন তুমি খুব বেশি অনুতপ্ত হবে। সেদিনটা যদি আমার জীবনে কখনো আসে সেদিন আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব। ছোঁয়া আমার উফ। কি হয়েছে রুদ্র? আপনি ঠিক আছেন? রুদ্র ছোঁয়া আর কিছু বলার আগে রুদ্র ছোঁয়া উপরে ঢলে পড়ল। প্রায় অনেকক্ষণ ধরেই রুদ্রের পাশে বসে আছে ছোঁয়া। মাথায় হাজারো প্রশ্ন। রুদ্রের জ্ঞান ফিরল। ছোঁয়া বসে আছে রুদ্রের পাশে। কি হয়েছে আপনার? না তেমন কিছু না, কেমন যেন মাথা যন্ত্রণা করে, মাথাটা ঘুরে গেল। এখন কেমন লাগছে? হ্যাঁ ভালো। আপনি বসুন, আমি খাবার নিয়ে আসছি। ছোঁয়া রুদ্রের জন্য খাবার নিয়ে আসলো। ছোঁয়া এত কেয়ার কেন? মানে আমি আপনার মতো অমানুষ না বুঝলেন। তাড়াতাড়ি খেয়ে নিন। ছোঁয়া আমাকে বের হতে হবে। কেন, কোথায় যাবেন?
কাজ আছে। এই শরীর নিয়ে কোথাও যেতে হবে না। রুদ্র মুচকি হাসল। ছোঁয়া, তোমার এই অধিকারবোধটাকে সারা জীবন আঁকড়ে ধরে রাখতে হলে আজ আমাকে বের হতে হবে, আর নয়তো যে আমি তোমাকে হারিয়ে ফেলব। কি সব পেঁচানো কথা বলছেন? বুঝতে পারছি না। আচ্ছা, আপনার যা ইচ্ছে করুন, আমার কিছু আসে যায় না। বলেই ছোঁয়া উঠতে যাবে, ঠিক তখনই রুদ্র ছোঁয়ার হাত ধরে ফেলে। প্রশ্নসূচকভাবে ছোঁয়া রুদ্রের দিকে তাকায়। খেয়েছ তুমি? না, খাইনি, খাবো না। না খেয়ে খেয়ে মরে যেতে চাই, আপনার থেকে মুক্তি চাই। নিজের বাবার খুনিকে শাস্তি না দিয়েই মরে যেতে চাও? রুদ্রের কথাগুলোর মাঝে অনেক রহস্য টের পাচ্ছে ছোঁয়া, কিন্তু রুদ্র কি বোঝাতে চাচ্ছে নিজেও বুঝতে পারছে না ছোঁয়া। রুদ্র আর কিছু না বলে রেডি হয়ে বেরিয়ে গেল। আচ্ছা, তাহলে কি রুদ্র ছোঁয়ার বাবার খুনিকে খুঁজে পেল? কে সেই খুনি? সারাদিন আর কোনো খোঁজ নেই রুদ্রর। ছোঁয়া একা একা রুদ্রের বলা কথাগুলোর মানে খুঁজতে ব্যস্ত। বিকেলে হালকা বাতাসে বসে আছে ছোঁয়া। দোলনায় বসে পা নাড়াচ্ছে, বেশ ভালোই লাগছে ছোঁয়ার। সব কষ্ট যেন বাতাসের সাথে মিলিয়ে যাচ্ছে। ছোঁয়ার মনে পড়তে থাকে রুদ্রের সাথে কাটানো সময়গুলোর কথা। হয়তো রুদ্রের আসল পরিচয় না জানলে বা রুদ্র অন্য কেউ হলে রুদ্রের মতোই কারো প্রেমে পড়তে চাইত ছোঁয়া। কিন্তু আজ সে পারছে না রুদ্রকে আপন করে নিতে। রুদ্রের দিকে তাকালেই ছোঁয়ার মনে হয় তার বাবার রক্ত এখনো লেগে আছে রুদ্রের শরীরে। দোলনায় বসে কখন যে ঘুমিয়ে পড়ে ছোঁয়ার নিজেরও খেয়াল নেই। সন্ধ্যার দিকে ঘুম ভাঙতেই ছোঁয়া নিজেকে খুব শক্ত কিছুর ওপরে আবিষ্কার করে। মাথা তুলেই ছোঁয়া দেখে রুদ্র, আর সে রুদ্রের বুকে ওপরেই শুয়ে আছে। লাফ দিয়ে উঠে পড়ে ছোঁয়া। আপনি? আমি তো দোলনায় ছিলাম। এসে দেখলাম তুমি সেখানে শুয়ে আছো, তাই কোলে করে নিয়ে আসলাম। আমাকে জাগালে কি হতো? এমন একটা ভান করছো, কখনো আমার কোলে ওঠনি? সেটা ঘটনাচক্রে ছিল। তা ছিল, কিন্তু এখন থেকে আমি কোনো কারণ ছাড়াই আমার বউকে কোলে নিব। আর এখন ও আমার বউ যেভাবে আমার সামনে বসে আছে, তাতে মনে হয়। রুদ্রের কথা শুনে ছোঁয়া নিজের দিকে তাকালো। নিজের দিকে তাকাতেই হা হয়ে আছে ছোঁয়া। একই শাড়ির আঁচল বুকে নেই। নিজেকে সামলে নিল ছোঁয়া। লজ্জায় শেষ হয়ে যেতে ইচ্ছা করছে ছোঁয়ার। স্বামীর সামনে এত লজ্জা পেতে হয় না। আপনি সবসময় এত লুচু টাইপের কথা বলেন কেন? হা, সব বউয়ের কাছেই তার স্বামী হল চরম আকারে লুচু, কিন্তু সেই লুচুর সাথেই ভালোবেসে সংসার করে বেশিরভাগ মেয়ে, যেমনটা তুমিও করবে জান। কখনোই না, এমনটা আমি কখনো হতে দিব না। হবে, হবে, আর কয়েকদিন পর থেকে তুমি নিজে এসে আমার কাছে বলবে যে তুমি আমার সাথে আজীবন থাকতে চাও। আমাকে উঠতে দিন। না, এখন কোথাও যাবে না। কি আপনি জামা কাপড় বদলাননি? ফ্রেশ হননি? আর আপনি এই ধুলাবালি নিয়ে আমার সাথে শুয়েছিলেন? বাহ, খুব ভালো। বাসায় এসে দেখি ম্যাডাম বাগানে ঘুমাচ্ছে। ভাবলাম বিছানায় শুইয়ে দেই। কোলে করে বিছানায় শুইয়ে দিতেই নিজেই আমার শার্ট খামছে ধরলে। তারপর উপায় না পেয়ে আমিও পাশে শুয়ে পড়লাম, আর এখন আমারই দোষ হচ্ছে? জিভে কামড় দিল ছোঁয়া। ছোঁয়া, ঘুমালে কি তোর কিছুই খেয়াল থাকেন? নিজেকে সামলে বলল ছোঁয়ায়। তো আপনার বোঝা উচিত ছিল যে ঘুম অবস্থায় অত কিছু খেয়াল থাকে না। মুখ বাঁকিয়ে কথাগুলো বলল ছোঁয়া। হয়েছে জানি, তুমি দোষ আমারই দিবে, তাই আর কিছু বললাম না। এখন যাই, ফ্রেশ হয়ে আসি, নয়তো তুমি রুমেই থাকতে দিবে না। বলেই রুদ্র ফ্রেশ হতে ঢুকল। নিজের কপাল নিজেই চাপড়াতে ইচ্ছা করছে, কেন যে ঘুমাতে গেলাম। বার এই লোকটা কথার পেছে ফেলে দেয় আমাকে। মনে মনে এসব ভাবছে ছোঁয়া। রুদ্র ফ্রেশ হয়ে দেখল বালিশের ওপরে এক হাত আরেক হাত গালে রেখে কি যেন ভাবছে ছোঁয়া। কি ভাবছ জান? আমাকে মারার প্ল্যান করছো বুঝি? আমি কি খুনি যে আপনাকে মারা প্ল্যান করব? বাহ, আমার বউটা দেখি খুব ভালো উত্তর দিতে পারে, কিন্তু উত্তরটা ভুল। কারণ আমার কাছে তুমি খুনি। কিভাবে?
ঠোঁট বাঁকিয়ে প্রশ্ন করল ছোঁয়া। রুদ্র বিছানার ওপরে হাত রেখে ছোঁয়ার খুব কাছে এসে উবু হয়ে বলতে লাগল, এই তোমার ভালোবাসা আমাকে খুন করে দিচ্ছে, তোমার দেয়া কষ্ট আমার বুকে রক্তক্ষরণ করছে, এ দোষে কি আমি তোমাকে দোষী করতে পারি না? যদি মন কষ্ট দেয়ার কোনো শাস্তি থাকত তবে তুমি হয়ে প্রথম সারির অপরাধী, কারণ তোমার প্রেমে আজ আমি মত্ত, আমি মাতাল, আমি নেশাক্ত। ছোঁয়া এক পলকে তাকিয়ে আছে রুদ্রের দিকে, মনে হচ্ছে রুদ্রকে কেউ চোখের পাতা না নড়ানোর জন্য বাধা দিচ্ছে, পলক পড়লেই রুদ্রর খুব বড় ক্ষতি হতে পারে। আর একই ক্ষতির সম্মুখীন হতে পারে ছোঁয়াও, কারণ ছোঁয়াও পলকহীনভাবে তাকিয়ে আছে রুদ্রের দিকে। এভাবে তাকিয়ে কি দেখছ? রুদ্রের কথা থতমত খেয়ে গেল ছোঁয়া। কই আমি তাকিয়ে আছি, আপনি তো তাকিয়ে আছেন। হ্যাঁ, আমি তাকানোর কারণ আছে, কারণ আমি তো তোমাকে ভালোবাসি। কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো না, তাইলে কেন তাকিয়েছিলে? আরও একটা কারণ আছে তোমার তাকানোর। কি কারণ? বেশ অবাক হয়ে প্রশ্ন করল ছোঁয়া। তুমি আমাকে হয়তো আবার খুন করতে চাচ্ছ, দেখেছ একটু আগে তুমি বলেছিলে তুমি খুনি না। আর এখনই আমাকে খুন করার চেষ্টায় তুমি মেতে উঠেছ। চোখ দিয়ে আবার কেউ খুন হয় নাকি? হয়, হয় তুমিও একদিন হবে। তবে সেদিন তুমি নিজ থেকে ধরা দেবে খুন হবার জন্য, বলেই রুদ্র আয়নার সামনে যেয়ে চুল আঁচড়াতে লাগল। ছোঁয়া একমনে ভেবে যাচ্ছে রুদ্রের বলা কথাগুলো, লোকটার মনে হয় মাথায় সমস্যা আছে, নয়তো এসব আবল তাবলো কেন বলবে, ঠোঁট কামড়ে এসব ভাবছে ছোঁয়া। হঠাৎ ছোঁয়া চিৎকার করে রুদ্রকে জড়িয়ে ধরল। রুদ্র অপ্রস্তুতভাবে বোঝার চেষ্টা করল কি হয়েছে। কি হলো ছোঁয়া, কি হলো? তে 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 আরে ততলাচ্ছ কেন? কি? তেলাপোকা। কোথায়? খাটে। বাহ, তেলাপোকাটাকে ধন্যবাদ দেয়া উচিত। ধন্য তুমি তেলাপোকা, তোমারই জন্য আমার বউ আজ নিজ থেকে আমাকে জড়িয়ে ধরল। রুদ্রের কোথায়? ছোঁয়া রুদ্রের দিকে তাকাতেই দেখল সে রুদ্রকে জড়িয়ে আছে। আসলে আমি অনেক ভয় পাই তেলাপোকাকে। তাই নাকি জান? কিন্তু আজ থেকে আমি তেলাপোকাকে অনেক ভালোবাসি। প্রশ্নসুলভ দৃষ্টিতে তাকালো ছোঁয়া। কারণ তেলাপোকার জন্য আমার বউটা আমাকে জড়িয়ে ধরল। ছোঁয়া রুদ্রকে জোরে ধাক্কা দিল। আমি ভয় পেয়েছি আর উনি আছে ওনার জড়িয়ে ধরা নিয়ে। তুমি ভয় পেয়েছ? আসলে তোমাকে জড়িয়ে ধরার খুশিতে ভুলে গিয়েছিলাম। ওটাকে তাড়িয়ে দিন প্লিজ। আচ্ছা, একটা শর্ত আছে। কি? আমি তেলাপোকাটাকে একটা কিছুতে বন্দি করে রাখব। কেন? আরে আগে আমার পুরো কথা শোনো। ওকে বলুন। তারপর তুমি আমার সাথে ছাদে যাবে। না, আমি যাব না। ওকে, তাইলে আমি ওই বন্দি তেলাপোকাটাকে তোমার গায়ে ছেড়ে দিব। এ কাঁদো কাঁদো ভাবে। না বউ, বলো হ্যাঁ, মানে তুমি তো ছাদে যাবা তাই না? না যেয়ে কি উপায় আছে, নয়তো তো তেলাপোকা ছেড়ে দিবেন। এই তো লাইনে এসেছ। তারপর রুদ্র একটা কাচের পটে তেলাপোকাটাকে ভরে রাখল, আর মুচকি মুচকি হাসতে হাসতে ছোঁয়ার কাছে আসল। এখন যাওয়া যাক। ছোঁয়া একবার তেলপোকার দিকে তাকাচ্ছে আর একবার রুদ্রের দিকে। তেলাপোকা গায়ে জড়ানোর চেয়ে রুদ্রের সাথে যাওয়াটা ছোঁয়ার বেশি গ্রহণযোগ্য মনে হল, তাই ছোঁয়া রুদ্রের পেছনে পেছনে হাঁটা শুরু করল। আকাশে আজ চাঁদ নেই, মেঘে ডেকে গিয়েছে, যেমন ছোঁয়ার জীবনটাও কোনো এক কালো মেঘে ছেয়ে গিয়েছে। হয়তো আকাশের মেঘ কেটে যাবে, তবে ছোঁয়ার জীবনের মেঘ কাটার কোনো সম্ভাবনা দেখছে না ছোঁয়া। ছোঁয়া। কত ছয় বেলা আমাদের বিয়ে হয়েছে তাই না? এতক্ষণ ছোঁয়ার চোখে ছিল আকুলতা, তবে এখন রুদ্রের কথায় যেন কপালে হালকা ভাঁজ পড়ল ছোঁয়ার। সব মনে আছে, কিছু ভুলিনি, আর ভুলবও না। ছোঁয়া, তুমি যা আজ ভুলতে চাইছ না, একদিন তুমি বুঝবে তোমার বোঝায় অনেক ভুল ছিল। আর সেদিন তুমি নিজের ভুল বোঝাগুলো ভুলতে চাইবে। ছোঁয়া একমনে তাকিয়ে আছে। ছোঁয়া, আমাদের কি কখনো বাসর হবে, চাঁদের আলো গায়ে মেখে? তাচ্ছিল্যর হাসি হাসল ছোঁয়া।
কেন বাসর তো আপনি করেছেন, তবে তা ছিল একলা বাসর। আপনি ক্ষণিকের সুখ পেয়েছেন, কিন্তু কারো মনে গভীর দাগ কেটে দিয়েছে, যে দাগ মুছবার না। আমি তেমন করতে চাইনি ছোঁয়া, তুমি আমাকে বাধ্য করেছ। বার বার ছোঁয়া আবার একমনে আকাশ দেখতে ব্যস্ত, ইচ্ছা করছে না কথা বলতে। রুদ্র ছোঁয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে আস্তে আস্তে ছোঁয়ার পেছনে গিয়ে ঘাড় থেকে চুল সরিয়ে ফিসফিসিয়ে ছোঁয়ার কানে বলল, ওই মেঘময়ী আকাশকে এত দেখার কি আছে? আমার কিন্তু ওই আকাশটাকে খুব হিংসা হচ্ছে। আমাকে পাগল করে এখন আকাশের দিকে তাকিয়ে থাকা হচ্ছে। কাপা কাপা গলায় কি করছেন রুদ্র? মেঘ বাসর করছি, মনে খুব ইচ্ছা জাগল মেঘবাসর করার। দেখো চাঁদও দেখছে না, আমাদের চাঁদের আলোতে ধরা পড়ার ভয় নেই আমাদের, মেঘ আমাদের সুযোগ করে দিচ্ছে মেঘ বাসর করার। রুদ্রের প্রতিটা ছোঁয়ায় আজ ছোঁয়া পাগল হতে চাচ্ছে, কিন্তু কোনো এক অজানা দ্বিধা তাকে বার বার আটকে দিচ্ছে। হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হল, দুজন ভিজছে, রুদ্রে হাত দুটো এতক্ষণে চলে গিয়েছে ছোঁয়ার নরম পেটে। আর ছোঁয়া শুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, হালকা ধাক্কা দেওয়ার চেষ্টা করছে রুদ্রকে। ছোঁয়া, ভালোবাসার মতো এই অজানা অনুভূতিতে তুমি আমাকে ডুবিয়ে দিয়েছ, এখন চাইলেও আমাকে যে দূরে সরাতে পারবে না তুমি। সেই ক্ষমতা নেই তোমার, আমি তোমাকে সব অধিকার দিয়েছি, কিন্তু আমার থেকে আলাদা হওয়ার অধিকার আমি দেইনি ছোঁয়া। রুদ্র ছোঁয়ার হাত ধরে টান দিয়ে ছোঁয়াকে কোলে নিয়ে নিল, বৃষ্টির পানি লেগে ছোঁয়ার শাড়ি শরীরের সাথে লেগে গিয়েছে। ছোঁয়ার ভেজা চুল, ভেজা ঠোঁট আর ভেজা শরীর রুদ্রের নেশাটাকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। বিজলি চমকাচ্ছে, ছোঁয়া রুদ্রকে চেপে ধরে চোখ বুজে আছে। আজ রুদ্রকে হাজার চাইয়া সত্ত্বেও সে দূরে সরিয়ে দিতে পারছে না, কেন পারছে না নিজেও জানে না সে। রুদ্র ছোঁয়ার নেশায় মাতাল হয়ে গিয়েছি, সিঁড়ি বেয়ে ছোঁয়াকে রুমে নিয়ে এলো রুদ্র। ছোঁয়া চোখ বুজে আছে, ছোঁয়াকে আলতো করেই বিছানায় শুইয়ে দিল রুদ্র। ছোঁয়া চোখ খুলছে না। ছোঁয়াকে শুইয়ে নেশাক্ত চোখে রুদ্র দেখতে লাগল ছোঁয়া। রুদ্র ছোঁয়া পেট থেকে আলতো করে শাড়িটা সরাতেই ছোঁয়া কেঁপে উঠল। রুদ্র ছোঁয়ার পেটে অঝরে চুমু দিয়ে যাচ্ছে, আর ছোঁয়া যেন রুদ্রের ছোঁয়ায় মিলিয়ে যাচ্ছে। কিছু একটা ভেবে ছোঁয়া চোখ খুলেই রুদ্রকে ধাক্কা দিল। রুদ্র তাল সামনে, কি হলো ছোঁয়া? আপনার সাহস কি করে হয় আবার আমার কাছে আসার? মানে আজ তো কাছে আসতে তুমি কোনো বাধা দিচ্ছিলে না ছোঁয়া? হঠাৎ কি হলো তোমার? আসলে আমি ভুলে গিয়েছিলাম আপনি কে, আপনাকে আমার চেনা রুদ্র ভাবছিলাম, যাকে আমি কি ছোঁয়া? কিছু না, আপনি আমার বাবার খুনি। আর একটা খুনির সাথে সুখে সংসার করা আমার পক্ষে সম্ভব না। আপনাকে দেখে আমার বাবার রক্তমাখা মুখটা ভেসে ওঠে। প্লিজ আপনি চলে যান, আপনাকে আমার দেখতে ইচ্ছা করছে না, চলে যান আপনি। চিৎকার করে কথাগুলো বলছে ছোঁয়া। তোমাদের এই ভুল বোঝার জন্য আমি আমার জীবনের 7টা বছর কি যে যন্ত্রণা ভোগ করেছি আমি নিজেই জানি, পরিবার থাকা সত্ত্বেও আমি অনাথের মতো থেকেছি। আজ যখন তোমাকে নিয়ে একটা নতুন জীবন শুরু করতে চাই, তুমি আমাকে এভাবে কষ্ট দিচ্ছ? ছোঁয়া, খুব তাড়াতাড়ি তোমার ভুল ভাঙবে, সেদিন তুমি আমার কাছে ছুটে আসবে, আমার একটু ভালোবাসার স্পর্শ পাওয়ার জন্য তুমি তেমনভাবেই ব্যাকুল হয়ে থাকবে যেমন আমি এখন হয়ে থাকি। কথাগুলো বলেই রুদ্র ব্যালকনিতে চলে গেল। ছোঁয়া রুদ্রের যাওয়ার দিকে তাকিয়ে আছে, এত কনফিডেন্স নিয়ে কিভাবে কথা বলছে রুদ্র, ছোঁয়া তা নিজেও বুঝতে পারছে না। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে রুদ্র। ছোঁয়ার দেয়া প্রতিটা কষ্ট যেন বুকের খুব গভীরে যেয়ে লাগছে। আকাশের দিকে তাকিয়ে আছে রুদ্র। আজ অনেকদিন পর ধোয়া জাতীয় কিছু নিতে ইচ্ছা করছে। রুদ্র ভাবছে যে বুকের মাঝে ছোঁয়া থাকে, সেখানে কোনো ধোয়া সে কিভাবে প্রবেশ করাবে। ভাবনাগুলো রুদ্রকে গিলে খাচ্ছে। চোখ বুজে ভাবছে আগের দিনগুলোর কথা। ছোঁয়া তখন খুব ছোট, একবার রুদ্রদের বাড়ি যেয়ে ছোঁয়া দুষ্টুমি করতে যেয়ে পড়ে গিয়েছিল। রুদ্র বাগানে যেতেই দেখল ছোট্ট একটা বাচ্চা মেয়ে বসে বসে কাঁদছে। রুদ্র মেয়েটার কাছে যেয়ে জানতে চাইল কি হয়েছে। এই মেয়ে, কি হয়েছে তোমার? ভাইয়া, পলে গেতি। বাচ্চা মেয়েটার কাঁদো,
কাদো মুখটা রুদ্রের কাছে সেদিন খুব মায়াময় লেগেছিল। রুদ্র তাকে ধরে নিয়ে পায়ে মলম লাগিয়ে দিল। তারপর বাসার ভেতরে যেতেই জানতে পারল মেয়েটা তার বন্ধুর বাবার মেয়ে। তারপর ছোঁয়ার সাথে তার দেখা হয়নি, কারণ ছোঁয়া তার নানুবাড়ি থাকত। তারপর ছোঁয়ার সাথে একেবারে বিয়ে, হয়তো তখন মেয়েটাকে কাছে থেকে জানলে তখনই রুদ্র ছোঁয়ার প্রেমে পড়ে যেত। কিন্তু অতটুকু বয়সে অনেক কিছু বোঝার ক্ষমতা রুদ্রের ছিল না। বুঝলে আজ গল্পটা অন্যরকম হতো। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস নিল রুদ্র। আজ শুধু আকাশে মেঘ জমেনি, রুদ্রের মনেও জমেছে ঘন কালো মেঘ। প্রায় অনেকক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে রুদ্র আস্তে আস্তে নিজেকে শান্ত করে। আবার রুমে ফিরল রুদ্র। বিছানায় বেশ গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়েছে ছোঁয়া, কিন্তু এই ভেজা শাড়ি নিয়ে ঘুমালে তো জ্বর আসবে। এসব ভাবতে ভাবতে রুদ্র একটা নাইটি নিয়ে আসলো ছোঁয়ার জন্য। নিজেই বদলে দিল ছোঁয়ার ড্রেস। ছোঁয়া ড্রেস বদলে দেওয়ার জন্য রুদ্র দুষ্টুমি হাসি হাসছিল, কারণ ছোঁয়া যদি জেগে থাকত এতক্ষণ ছোঁয়ার হাতে বলি হতে হতো রুদ্রের। বিষয়টা মনে করতেই যেন রুদ্রে হাসি পাচ্ছে চরম আকারে। ছোঁয়ার ড্রেস বদলে ছোঁয়াকে আলতো করে শুইয়ে দিল, আর নিজেও ট্রাইজার পরে খালি গায়ে ছোঁয়ার পাশে শুয়ে পড়ল। রাত ৩টা। রুদ্রের ভয়টা সত্যি হল। রুদ্র টের পেল ছোঁয়া শরীর চরম আকারে গরম, তার মানে ছোঁয়ার জ্বর এসেছে। এত রাতে রুদ্র কি করবে বুঝতে পারছে না, তাই উঠে নিজেই জলপট্টি দিতে লাগল। একটানা ২ ঘন্টা জলপট্টি দেওয়ার পর জ্বর কিছুটা কমে এলো ছোঁয়ার। এই তুমি কি আমাকে একটুও ভালোবাসো না, হুম? ছোঁয়ার মুখে এমন কথা শুনে রুদ্রের খুব অবাক লাগছে। জোরের ঘোরেই কথাগুলো বলছে ছোঁয়া। রুদ্র ছোঁয়াকে বুকে টেনে নিয়ে বলল, অনেক অনেক ভালোবাসি জান তোমাকে। সকালে রোদের আলো গায়ে পড়তেই ছোঁয়ার জ্ঞান ফিরল। মাথাটা খুব ঝিমঝিম করছে। কাল বৃষ্টি হয়ে চারদিকে একটা ঠান্ডা ঠান্ডা ভাব, ভালোই লাগছে ছোঁয়ার। হঠাৎ ছোঁয়া নিজের দিকে তাকাতেই হা হয়ে আছে। এ কি আমার ড্রেস? তার মানে রুদ্রটা আবার এই শুনছেন? এই জোরে ছোঁয়া রুদ্রকে ধাক্কা দিচ্ছে। কি হয়েছে? ঘুমাতে দাও। সারারাত তো ঘুমাতে দাওনি। আমি দেইনি? আমার তো কিছু মনেও ছিল না। ছি, আমি এটা কি করলাম শেষমেশ আপনাকে আমি। রুদ্র এক চোখ খুলল আর বলল, জান তুমি তো ইচ্ছা করে করনি, বৃষ্টিতে ভিজে গিয়েছিলে তাই হয়ে গিয়েছে, এতে তোমার দোষ নেই। এ কাঁদো কাঁদো হয়ে। আমি এটা কিভাবে করলাম? ছি, কি লজ্জা। ছি বলার কি আছে, বললাম তো তোমার জ্ঞান ছিল না। ছি আপনি আবার বলছেন? এবার রুদ্র লাফ দিয়ে উঠে বসল। ছি বলার কি আছে? জান তোমার জ্বর এসেছে, এতে আবার তোমাকে ডেকে মনে করানোর কি আছে? তখন তোমার জ্ঞান ছিল না। আমি ডাকলেও তুমি কোনো সাড়া দিতে না। এবার ছোঁয়া ঠোঁটে কামড় দিল। তার মানে এই ব্যাপার ছিল, তার জ্বর এসেছিল তাই রুদ্র ড্রেস বদলে দিয়েছি, অন্য কিছু না। আর ছোঁয়া এতক্ষণ কি সব ভাবছিল? মনে করতেই নিজের প্রতি নিজের লজ্জা হচ্ছে। যাক, রুদ্র মনে হয় আমার কথা কিছু বোঝেনি, বোঝানোও যাবে না। ইস কি লজ্জা, ও বুঝতে পারলে মুখ দেখাতে পারব না। মনে মনে এসব ভাবছে ছোঁয়া। সারারাত ঘুমাতে দাওনি, এখনো কি দিবা না? ওকে আপনি ঘুমান, আমি ফ্রেশ হব। বলেই ছোঁয়া উঠতে চায়, তখনই রুদ্র একটানে ছোঁয়াকে তার বুকের ওপরে ফেলে দেয়। জান, কাল রাতে এত সেবা করলাম, কিছু টিপস তো আমার পাওনা তাই না? মানে কি বলতে চান? আর আমাকে ফেলে দিলেন কেন? আমি ফ্রেশ হব, ছাড়ুন। ছাড়ব, আগে দাও। নিজের ঠোঁট দেখিয়ে বলল রুদ্র। পারবো না, ছাড়ুন। কি বললা পারবা না? ওকে, ওই তেলাপোকাটার পোটটা যেন কোথায় রাখলাম। এবার ছোঁয়া ভীষণ ভয় পেয়ে যায়। রুদ্র উঠতে যাবে তখনই ছোঁয়া রুদ্র যে টান দিয়ে ঠোঁটে একটা কিস করে। রুদ্র কিছু বুঝে ওঠার আগেই ছোঁয়া দৌড়ে বাথরুমে যেয়ে দরজা আটকে দেয়। রুদ্র তো হা হয়ে আছে। রুদ্রের ফোনে একটা ফোন আসলো। হ্যালো। হ্যাঁ বলো।
স্যার, আমরা কিছু গোয়েন্দা টিমকে রেডি করে ফেলেছিলাম আপনার কাজটা করার জন্য। এই কয়দিনের ভেতরেই আপনার কাজটা হয়ে যাবে। ওকে যত তাড়াতাড়ি পারো কাজটা করে ফেলো। আচ্ছা স্যার। রুদ্র শান্তি ভরা নিঃশ্বাস নিল, এই ভেবে যে খুব তাড়াতাড়ি ছোঁয়ার ভুল ভাঙতে চলেছে। ছোঁয়া ফ্রেশ হয়ে দেখে রুদ্র দুহাত ছড়িয়ে বিছানায় শুয়ে আছে। আপনি শুয়ে আছেন, ফ্রেশ হয়ে নিন। মাথা তুলে তাকাতেই রুদ্রের যেন হাহাওয়া অবস্থা। ছোঁয়া কালো একটা শাড়ি পরেছে। ছোঁয়া অনেক ফর্সা, কালোর মাঝে ছোঁয়ার সাদা পেটটা একদম বোঝা যাচ্ছে। ওগো আমার প্রিয়দর্শিনী, তোমার অদৃশ্য তীরটা দিয়ে আমাকে আর কত ঘায়েল করবে? ছোঁয়া দাঁড়িয়ে আছে আর বোঝার চেষ্টা করছে রুদ্র কি বলছে। আপনি কি সকাল সকাল আবার মদ টদ খেয়েছেন? এত রোমান্টিক একটা কথার পাছে ছোঁয়া যে এমন একটা কথা বলবে রুদ্র তা ভাবেনি। এই মেয়েটা কি এত গভীর একটা কথা বললাম, অন্য কোনো মেয়ে হলে আমার প্রেমে পড়ে এতক্ষণ নাচানাচি শুরু করত, এর এই মেয়ের মনে হয় সকাল সকাল আমি মদ খেয়ে মাতলামো করছি, মনে মনে ভাবছে রুদ্র। রুদ্র আবার আগের মতোই বিছানায় শুয়ে পড়ল। ছোঁয়ার কথায় যে সে বেশ হতাশ হয়েছে তা বোঝা যাচ্ছে। ছোঁয়া মুখ বাঁকিয়ে আয়নার সামনে দাঁড়াল। বাহ, তাকে তো বেশ লাগছে, কিন্তু আমার পিঠে তো কোনো তীর নেই যার কথা রুদ্র বলল। ওহ, রুদ্র তো বলল অদৃশ্য তীর, মনে হয় রুদ্রই একা দেখে। ঠোঁট বাঁকিয়ে আয়নার দিকে তাকিয়ে এসব ভাবছে ছোঁয়া। তুমি যা ভাবছ তার উত্তর তুমি এখনো পাবে না বউ। শোয়া অবস্থায় কথাটা বলল রুদ্র। রুদ্রের দিকে তাকালো ছোঁয়া। কেন কেন পাব না? আপনার থেকে আমার চোখের পাওয়ার অনেক ভালো। তাই তো বললাম, এখন তোমার উত্তর তুমি পাবে না, চোখের পাওয়ার বেশি থাকলেই। এই উত্তরটা তুমি পাবে না। কিন্তু কেন? কারণ তুমি এখনো গভীর প্রেমে তলিয়ে যাওনি। যেদিন আমার প্রেমে নিজেকে বিলিয়ে দিতে চাইবে সেদিন সব উত্তর পাবে। দেখেছেন, আমি বলেছি না? কি বলেছ? আপনি মনে হয় মদ খেয়েছেন তাই নেশা হয়ে গিয়েছে, আর ভুলভাল বলছেন। আমি মদ খেয়েছি, নেশাও হয়েছে, ভুলভালও বলছি। একদিন তুমিও এই মদ খাবে, তোমারও নেশা হবে, তুমিও অনেক ভুলভাল বলবে। মনে রেখো। এ এ না, হ্যাঁ, আমি ফ্রেশ হতে যাচ্ছি, বের হব। যাওয়ার জন্য রুদ্র পা বাড়ালেও গেল না। হেঁচকা টান দিল, ছোঁয়ার পেট ধরে ছোঁয়াকে নিজের সাথে মিশিয়ে নিল। আর ছোঁয়া অবাক হয়ে তাকিয়ে আছে বড় বড় চোখ করে। আমার সামনে এই কালো শাড়িটা পরে আসবে না, আমি চাই না, যতদিন না তুমি আমাকে আমার কাছে বিলিয়ে দাও ততদিন জোর করে আবার কিছু করতে। বলেই ছোঁয়াকে ছেড়ে বাথরুমে ঢুকল রুদ্র। ফ্রেশ হয়ে বের হয়ে গেল রুদ্র। যাওয়ার আগে শুধু বলে গেল, আজ দোহাকে ছোঁয়ার কাছে নিয়ে আসবে রুদ্রের পিএ শামীম। ছোঁয়া তো মহা খুশি, আজ বোনটাকে দেখবে, মন ভরে আদর করবে। 12টার দিকে দোহাকে নিয়ে আসা হল। সারাদিন ছোঁয়া দোহার সাথে অনেক মজার সময় কাটাল। রাত 10টার দিকে রুদ্র বাসায় ফিরল, কিন্তু আজ আর ছোঁয়াকে ডাকল না, নিজেই ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়ল। আর এদিকে ছোঁয়া দোহাকে ঘুম পাড়িয়ে দেখতে আসলো রুদ্র ঘুমিয়ে পড়েছে কিনা। ছোঁয়া এসে দেখল রুদ্র ঘুমায়নি, বিছানায় শুয়ে ওপর দিকে তাকিয়ে আছে, আর কিছু একটা নিয়ে খুব গভীরে ভাবছে। ছোঁয়া গুটি গুটি পায়ে রুদ্রের কাছে আসল। আপনাকে অনেক ধন্যবাদ। ছোঁয়ার কথা শুনে রুদ্র ছোঁয়ার দিকে তাকাতেই দেখল ছোঁয়া সকালের শাড়িটা বদলে ফেলেছে। বাহ বউ, আমার আর কোনো কথা শোনো না, কিন্তু শাড়ি বদলানোর কথাটা শুনে নিয়েছ, যাক ভালো লাগলো দেখে। ছোঁয়া কিছু বলল না, ছোঁয়া আস্তে করে বলল, খাবেন না? রুদ্র এবার হাসি দিল, কিন্তু সেই হাসিতে ভালো লাগার কোনো আঁচ পেল না ছোঁয়া। দয়া করছো তাই না? করু না। তোমার বোনকে আজ তোমার কাছে ফিরিয়ে দিলাম বলে? কই, এই দয়াটা তো এই কয়দিন হয়নি। তবে আজ কেন ছোঁয়া? সবাই স্বার্থপর, সবাই। রুদ্রের কথাগুলো ছোঁয়ার খুব গভীরে কোথাও আঘাত হানছে, যা টের পাচ্ছে ছোঁয়া।
এর আগে রুদ্র তার সাথে এমনভাবে কখনো কথা বলেনি। রুদ্রকে তো ছোঁয়া ভালোবাসে না, তবে কেন রুদ্রের কথায় এত কষ্ট হচ্ছে বুঝতে পারছে না ছোঁয়া। ছোঁয়া কিছু না বলেই চলে যাচ্ছিল, ঠিক তখনই রুদ্র ছোঁয়াকে ডেকে বলল, ছোঁয়া, পরশু তোমাকে একটা গিফট দিব, তুমি রেডি থেকো। ছোঁয়ার আজ জানতে ইচ্ছা করছে নাকি গিফট। অন্য সময় হলে এতক্ষণ ছোঁয়া অনেক প্রশ্ন করে ফেলত, কিন্তু আজ তা করছে না। ছোঁয়া যে অন্য রুমে ঘুমাতে যাচ্ছে সেই বিষয়টা রুদ্র খেয়াল করেও কিছু বলল না। আচ্ছা, রুদ্রের হয়েছেটা কি? আজকের ব্যাপারটা খুব খটকা লাগছে ছোঁয়ার। রুদ্রের এমন ব্যবহারের কারণটা ছোঁয়া কিছুতেই বুঝতে পারছে না। কি হলো এতটুকু সময়ে যে রুদ্র এমন হয়ে গেল? সময়ের ব্যবধানে মানুষ বদলায় ছোঁয়া তা জানে, কিন্তু রুদ্র কি বদলে গেল এত তাড়াতাড়ি? কোনো উত্তরই খুঁজে পাচ্ছে না ছোঁয়া। চুপচাপ দোহার কাছে যেয়ে শুয়ে পড়ল। সারাটা দিন এত ভালো কাটিয়ে এখন এমন কেন লাগছে বুঝতে পারছে না ছোঁয়া। দোহাকে জড়িয়ে ধরেই ঘুমিয়ে পড়ল ছোঁয়া। সকালে ঘুম ভাঙল পাখির কিচিরমিচির ডাকে। বিছানা থেকে উঠে কিছুক্ষণ ঘুম চোখে বিছানায় বসে থাকে ছোঁয়া। তার মনে হয় ঘুম থেকে উঠেই যদি সে সাথে পুরোটা ঘুম কাটিয়ে ওঠে তবে তার ঘুমটা পূর্ণতা পায় না। বাগানে কারো কথার আওয়াজ শুনল ছোঁয়া, দোহার গলার আওয়াজ। পাশে তাকাতেই দেখল দোহা বিছানায় নেই। তার মানে দোহাই কথা বলছে, কিন্তু কার সাথে তা দেখার জন্য ছোঁয়া বাগানের দিকে গেল। ভাইয়া, আমাকে এই কালো গোলাপ গাছটা দিবে? না, তোমাকে একটা লাল গোলাপ গাছ দেব। কেন ভাইয়া, আমার এটা চাই। না, কালো গোলাপ রাতের আধারে দেখা যায় না, আর লাল গোলাপ তুমি আধারেও দেখতে পাবে। তাহলে তুমিও লাল গোলাপ গাছ লাগাও ভাইয়া। না, আমার কালো গোলাপই ভালো লাগে। তার মানে কালো গোলাপ বেশি সুন্দর, তাই না? কাঁদো কাঁদো হয়ে বলল দোহা। ধুর বোকা মেয়ে, লাল গোলাপ সুন্দর তোমার মতো। রুদ্র দোহার গাল টিপে বলল। দোহা, কখন উঠেছ আপনি? আমাকে ডাকনি কেন? পেছনে থেকে ছোঁয়া বলল। ছোঁয়া কণ্ঠ পেয়ে রুদ্র আবার গাছে পানি দেয়ায় মনোনিবেশ করল। আপনি ভাইয়ার গাছগুলো দেখছিলাম। তুমি কাল অনেক রাতে ঘুমিয়েছ তো তাই ডাকিনি তোমাকে। তুমি কিভাবে বুঝলে আমি অনেক রাতে ঘুমিয়েছি? তুমি তো ঘুমাচ্ছিলে। ভাইয়া বলেছে। আর কি বলেছে ভাইয়া? ভাইয়া বলেছে আমি লাল গোলাপের মতো সুন্দর। খুশি হয়ে চলো ব্রাশ করিয়ে দেই, নাস্তা করতে হবে। ওকে আপনি। দোহা কিছু একটা ভেবে রুদ্রের কাছে গেল। ভাইয়া চলো। কোথায়? ব্রাশ করতে। আপু ডাকছে তো। তোমার আপু তোমাকে ডাকছে, আমাকে না। তুমি যাও, লাল গোলাপ ব্রাশ করে নাও। ঠোঁট উল্টে দোহা প্রশ্ন করল। ভাইয়া, আমার নাম তো দোহা। আমাকে তুমি লাল গোলাপ কেন বললা? কারণ তুমি ছোট্ট আর মিষ্টি একটা লাল গোলাপ। দোহার গাল টিপে বলল রুদ্র। এবার আপুর সাথে যাও। তারপর দোহা ছোঁয়ার সাথে চলে গেল। রুদ্র খেয়াল করল দোহার কিছু বিষয় ছোঁয়ার সাথে খুব মিল। ঠোঁট বাঁকিয়ে কথা, আর কিছু দুষ্টুমি। দোহাকে ফ্রেশ করিয়ে ড্রয়িং রুমে বসিয়ে কার্টুন ছেড়ে দিল ছোঁয়া। আর বাথরুমে চলে গেল ফ্রেশ হতে। রুদ্র গাছে পানি দিয়েছে, নতুন গাছ লাগিয়েছে, শরীরে ময়লা পানি আর কাদাও লেগেছে। রুদ্র রুমে এসেই বাথরুমে চলে গেল। ছোঁয়া বেখেয়ালিতে দরজা লাগাতে ভুলে গেছে, আর রুদ্র নিজের দিকে তাকাতে ওয়াশরুমে ঢুকেই দেখে ছোঁয়া গোসল করছে। ছোঁয়া রুদ্রকে দেখেই অন্যদিকে ঘুরতে যাবে, তখনই পা পিছলে পড়ে যেতেই রুদ্র ধরে ফেলে ছোঁয়াকে। আর ছোঁয়া রুদ্রের বাহুতে যেয়ে পড়ে। রুদ্রের শার্ট খামছে ধরে চোখ বন্ধ করে আছে ছোঁয়া। রুদ্র চেয়ে আছে ছোঁয়ার দিকে। প্রতিবারের মতো এবারও রুদ্রের মাতাল হতে খুব ইচ্ছা করছে, কিন্তু রুদ্র তো বুঝেই গিয়েছে এই মাতলামোর কোনো মূল্য ছোঁয়া দেবে না। ছোঁয়াকে সামনে রুদ্র চলে যাবে, তখনই ছোঁয়া রুদ্রকে চেপে ধরল। আচ্ছা দোহা, যদি লাল গোলাপের মতো দেখতে হয় তবে আমি কোনো গোলাপের মতো দেখতে? চোখ বুজেই ছোঁয়া এমন প্রশ্ন করল। রুদ্র অবাক হয়ে আছে।
ছোঁয়া তাকে নিজে থেকে ধরে আছে, আবার এই প্রশ্ন করছে। এটা রুদ্রের কাছে অনেকটা স্বপ্নের মতোই লাগছে। কি হলো, উত্তর দিন। তুমি হচ্ছ সেই গোলাপ যে আমি না স্পর্শ করেও চোখ বন্ধ করে অনুভব করতে পারি। আমার সবচেয়ে প্রিয় কালো গোলাপ তুমি। রুদ্রের কথা শুনে ছোঁয়া তাকালো রুদ্রের দিকে। কি আমি কালো গোলাপ? তার মানে আমি দেখতে সুন্দর না? আমি তাই বললাম। এ কি আমাকে কালো গোলাপ বললেন? ডাইরেক্ট হয়তো আমাকে অসুন্দর বলেননি, কিন্তু কালো গোলাপ তো কালো, তার মানে আমিও কালো দেখতে খারাপ, তাই না? আচ্ছা ছোঁয়া, ধরো। সব ধরনের গোলাপ একটা তোমার সামনে রাখা হলো, তার মাঝে একটা কালো গোলাপ। এখন হাজার রঙের মাঝে কালো গোলাপটা তোমার কাছে খুব বেমানান, তবে তুমি কি করবে? আমি কালো গোলাপটাকে ফেলে দেব। কেন, তুমি সব গোলাপগুলো ফেলেও তো দিতে পারতে, তাই না? একটা বেমানান গোলাপের জন্য সব সুন্দর গোলাপ ফেলে দেওয়ার কোনো মানেই হয় না। আর আমি কি করতাম জানো? কি করতেন? সব গোলাপগুলো ফেলে শুধু কালো গোলাপটা রাখতাম। কেন? কারণ কালো গোলাপটা সবথেকে আলাদা, অন্য সব গোলাপের সাথে তাকে গুলিয়ে ফেলার ভয় নেই, কারণ কালো গোলাপ তো একটাই। 10টা ফুলকে নিজের ভালোবাসা, ভালো লাগা দিলে তো তা ভাগ করতে হবে। তার থেকে ভালো আমি একটা কালো গোলাপকেই নিজের সব ভালো লাগা, ভালোবাসা দিলাম। এতে ভাগাভাগিও করতে হবে না। তাই তো, ঠোঁট বাঁকিয়ে বলল ছোঁয়া। রুদ্রের দিকে তাকিয়ে অনেক কিছু বোঝার চেষ্টা করছে ছোঁয়া। যে এত সুন্দর করে একটা ব্যাখ্যা দিতে পারে, সে কি আদৌ বিনা অপরাধে কাউকে শাস্তি দিতে পারে? এই জন্য আমি তোমাকে কালো গোলাপের সাথে তুলনা করলাম। কারণ আমার সব ভালোবাসা আর ভালোলাগা জুড়ে শুধুই তুমি। এখন এভাবে তাকিয়ে না থেকে আমাকে ছাড়ো, তা না হলে এরপর আমি যদি উল্টা পাল্টা করতে চাই, তখন নিজেই আমাকে চরিত্রহীন প্রমাণে উঠে পড়ে লাগবে। রুদ্রের মুখে এমন কথা শুনেই ছোঁয়া রুদ্রকে ছেড়ে দিল। আর রুদ্র ছোঁয়ার কাছ থেকে ছাড়া পেতেই চলে গেল। ছোঁয়া ফ্রেশ হয়ে বের হয়ে দোহার কাছে গেল। দোহা, এদিকে এসো, খাইয়ে দেই তোমাকে। ভাইয়া কোথায় আপু? আগে ভাইয়া আসুক। না দোহা, অনেক সময় হয়েছে, তুমি এসে খেয়ে নাই, ভাইয়া পরে খাবে। না, আমি ভাইয়ার সাথে খাব। দোহা জেদ করবে না। আমি ভাইয়ার সাথে খাবো বলেছি, ভাইয়ার সাথেই খাব। দোহার এমন জেদ দেখে মাথা গরম হয়ে গেল ছোঁয়ার। চিৎকার করে বলতে লাগল, ছোঁয়া, আমার কথার থেকে ভাইয়ার সাথে খাওয়াটা বেশি জরুরি তোমার? কতক্ষণ ধরে ডাকছি আমি? এত জেদ কেন করছো তুমি? ছোঁয়ার রাগ দেখে দোহা খুব ভয় পেয়ে গেল। রুদ্র ছোঁয়ার চেঁচামেচি শুনে নিচে আসতেই দোহা রুদ্রকে দেখেই কেঁদে দিল। এই কি হয়েছে এত সুন্দর লাল গোলাপের? এই পচা মেয়ে, তুমি ওকে বোকা দিচ্ছ কেন? ভাইয়া, আপনি আমাকে বোকা দিয়েছে। আমি আরো জোরে কেঁদে দিল দোহা। তোমাকে বোকা দিয়েছি? চলো তোমাকে খাইয়ে দুজন মিলে আপনিকে বোকা দিব। আপনি ওকে ছাড়ুন, অনেক জেদ হয়েছে ওর। কোনো কথা শোনে না। রুদ্র ছোঁয়ার দিকে তাকিয়ে বলল, কার বোন দেখতে হবে না? বড় বোন যেমন ছোট বোন তেমন হওয়াই তো স্বাভাবিক, তাই না? ছোঁয়া অগ্নিদৃষ্টিতে তাকালো রুদ্রের দিকে। রুদ্র ছোঁয়াকে চোখটিপ মেরে দোহাকে নিয়ে টেবিকে বসল। ছোঁয়া দাঁড়িয়ে আছে আগের জায়গায়। কি হলো, তোমাকেও কি কোলে করে আনতে হবে নাকি? ছোঁয়া রেগে মুখ বাঁকিয়ে টেবিলে যেয়ে বসল। রুদ্র দোহাকে খাইয়ে দিচ্ছে আর রুদ্রের হাসির কথা শুনে কতক্ষণ পর পর দোহা খিল খিল করে হাসছে। রুদ্র ও দোহার সাথে মেতে উঠেছে হাসিতে। আর এদিকে একজন না খেয়ে ওদের দিকে তাকিয়ে আছে। ভাইয়া আর খাবো না। ওকে, যাও কার্টুন দেখো। ভাইয়া, আপু রাগ করেছে। কেন? এই তুমি আমাকে খাইয়ে দিলে, আপুকে দিলে না, তাই। আর সেই জন্য আপু এখনো খায়নি। ছোঁয়া দোহার দিকে রাগীভাবে তাকালো। বেশি পাকা কথা বললে এবার মার দিব। ইস, আমার ভাইয়া আছে, ভাইয়া তোমাকে মেরে দিবে। কি বললি, তোর ভাইয়া আমাকে মারবে? আমি তোর ভাইয়াকে মেতে তক্তা বানাবো।
এটা কি হলো? তোমাদের বোনের ঝগড়ার মাঝে আমাকে কেন টানছ? শেষমেশ কি আমাকে বলি দিবে নাকি তোমরা ঝগড়া করে? আপনি চুপ করবে, আমি আপনাকে। ছোঁয়া আর কিছু বলার আগেই রুদ্র ছোঁয়ার গালে খাবার দিয়ে দিল, যার কারণে ছোঁয়া আর কথা বলতে পারল না। রুদ্রের এমন কাণ্ড দেখে দোহার হাসি কয়েকগুণ বেড়ে গেল। ভাইয়া আপুর মুখ বন্ধ করে দিয়েছে, আপু আর কথা বলতে পারবে না, কি মজা। ছোঁয়া রাগী চোখে রুদ্রের দিকে তাকিয়ে আছে আর খাচ্ছে। রুদ্র ছোঁয়ার খুব কাছে এসে বলতে লাগল, তোমাকে খাইয়ে দিতে হবে বললেই তো পারতে, এত নাটক করার কি ছিল? চোখ মেরে ছোঁয়ার মুখে খাবার শেষ করে কিছু বলবে তার আগেই রুদ্র আবার ছোঁয়া মুখে খাবার পুরে দিল। এইবার ছোঁয়ার রাগ কয়েকগুণ বেড়ে গেল, চাইলেও ছোঁয়া চিৎকার করতে পারবে না, বিষয়টা রুদ্রকে খুব মজা দিচ্ছে। ছোঁয়াকে খাওয়ানো শেষ করেই রুদ্র উঠে গেল। ছোঁয়া দোহার দিকে একবার তাকিয়েই রাগে গজগজ করতে রুমে গেল। কি পেয়েছে ওরা আমাকে নিয়ে মজা, তোদের তেলাপোকায় কামড়াবে, এসব ভাবতে ভাবতে বসে আছে। রুদ্র আবার বেরিয়ে গেল। আগের দিনের মতো আজও রাত করে ফিরল। দোহা রুদ্রের কাছে ঘুমানোর জন্য অনেক বায়না করছে, কারণ রুদ্র দোহাকে অনেক গল্প শোনায়। রাতে রুদ্র দোহা আর ছোঁয়া একসাথে বিছানায় শুয়ে আছে, আর রুদ দোহাকে গল্প শোনাচ্ছে। এক রাজপুত্রের গল্প যে অনেক দুঃখী ছিল। রাজকন্যাকে রাজপুত্র অনেক ভালোবাসত, কিন্তু রাজকন্যা রাজপুত্রকে ভালোবাসত না, উল্টে রাজপুত্রকে রাক্ষস ভাবত। কিন্তু রাজকন্যা জানত না যে রাজপুত্র আসলে ভালো, আর রাজকন্যাকে রাক্ষসের থেকে মুক্ত করার জন্যই রাজপুত্র কতটা লড়াই করছে। মন দিয়ে গল্প শুনছে দোহা, আর একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছে। আচ্ছা ভাইয়া, রাজকন্যা কি তাহলে কি কখনো বুঝবে না যে রাজপুত্র ভালো? হ্যাঁ বুঝবে, খুব তাড়াতাড়ি বুঝবে। ছোঁয়ার দিকে ছলছল নয়নে তাকিয়ে বলল রুদ্র। দোহা ঘুমাও, অনেক রাত হয়েছে। ছোঁয়া রুদ্র ছোঁয়ার দিকে তাকিয়েই আছে, যেন সে আজ নিজের গল্প ছোট্ট দোহাকে বলে নিজের কষ্টটা একটু কমাতে চাইছে। ছোঁয়ার কেন যেন সাহস হল না রুদ্রের দিকে তাকানোর। ছোঁয়া পাশ ফিরে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে। হঠাৎ রুদ্র ছোঁয়াকে ডেকে বলল, ছোঁয়া, কাল কিন্তু তোমার সারপ্রাইজ পাবার দিন, রেডি থেকো। রুদ্রের কথা শুনে আগের মতোই চোখ বন্ধ করে নিল ছোঁয়া। আর ভাবছে কাল কি হবে। আর রুদ্র ভাবছে, কাল সে সবকিছু নতুন করে শুরু করবে, যেখানে থাকবে না কোনো রাগ, কোনো পিছুটান। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ছোঁয়া দেখল রুদ্র ঘুমাচ্ছে। আশেপাশে দোহাকে খুঁজতে লাগল ছোঁয়া, কিন্তু রুমে পেল না ছোঁয়াকে। এত সকালে মেয়েটা গেল কোথায়? বাহিরে যেয়ে দেখি বলেই ছোঁয়া বের হল রুম থেকে। রুমে বাহিরে এসেই আশেপাশে খুঁজতে লাগল দোহাকে। কোথাও খুঁজে না পেয়ে বাগানে গেল ছোঁয়া, সেখানেও যখন পেল না তখনই ছোঁয়ার অন্তরটা যেন কেঁপে উঠল। মাথা হাত দিয়ে বসে পড়ল, তাহলে কি রুদ্র দোহার সাথে কিছু? না, এটা হতে পারে না, কারণ কাল তো রুদ্র দোহাকে কত আদর করল। আবার যে আমার বাবাকে মেরেছে সে তো আমার বোনকেও মারতে পারে। এসব উল্টা পাল্টা ভাবতে ভাবতে ছোঁয়া রুমে এসে পড়ল। এই উঠুন, উঠুন বলছি। ছোঁয়ার এমন করে ডাক শুনে রুদ্র লাফ দিয়ে উঠল। কি হয়েছে? ছোঁয়া রুদ্রের কল্লার ধরে জোরে জোরে জিজ্ঞেস করতে লাগল। আমার বোন কোথায়? আপনি কি করেছেন ওর সাথে? মানে কি বলছো? দোহা তো আমাদের সাথে বলেই রুদ্র বিছানায় তাকায়, কিন্তু রুদ্র দেখতে পেল দোহা বিছানায় নেই। নাটক করছেন আমার সাথে? রুদ্র আর কিছু না বলে সোজা রুম থেকে বের হয়ে যায়। সব গার্ডদের জিজ্ঞেস করে, কিন্তু কেউ বলতে পারে না যে দোহা কোথায়। সবাই বলেছে একবার তাকে বাগানে দেখেছে, কিন্তু বাহিরে যেতে দেখেনি। রুদ্রের মাথায় রক্ত উঠে গিয়েছে, সবাইকে রাগারাগি করে, নিজেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। রুদ্র আর তার লোকজন ও দোহাকে খুঁজতে বেরিয়ে পড়েছে। আর এদিকে ছোঁয়া কান্নাকাটি করে শেষ হয়ে যাচ্ছে। সে ভাবছে এসব রুদ্র করেছে। রুদ্রের রুমের ল্যান্ডলাইনে ফোন আসতেই ছোঁয়া যেয়ে ফোন ধরল। অপর পাশ থেকে
আজ রুদ্র আপনার বোনকে কিডন্যাপ করেছে, আপনার বোনের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আপনি জলদি এই ঠিকানায় চলে আসুন। ছোঁয়ার মাথায় যেন কিছুই কাজ করছিল না, তাই ছোঁয়া আর কিছু না ভেবেই বেরিয়ে পড়ল। লোকটার দেয়া ঠিকানায় পৌঁছাতেই ছোঁয়া 7 বছর আগের দেখা বাবার রক্তমাখা লাশের কথা মনে পড়ে গেল, আর শুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে রইল ছোঁয়া। ছোঁয়া চিৎকার করে, রুদ্র। রুদ্র পেছনে তাকাতেই দেখল ছোঁয়া, আর মাটিতে পড়ে আছে দোহার রক্তাক্ত দেহটা। ছোঁয়া দোহার কাছে দৌড়ে গেল, দোহার পাশে বসেই চিৎকার করে কাঁদতে শুরু করল। এই দোহা, কি হয়েছে তোর? দোহা প্লিজ কথা বল, এই দোহা প্লিজ কথা বল। ছোঁয়া একরাশ রাগ নিয়ে রুদ্রের দিকে তাকাল। এই ছিল তোর মনে? এতটা হিংস্র পশু তুই? আমি তোকে বাঁচতে দেব না তোকে বাঁচতে। ছোঁয়া আমার কথা শোনো, ছোঁয়া তোমার ভুল হচ্ছে ছোঁয়া প্লিজ। রুদ্র কিছু বলার ছোঁয়া পাশে থাকা ছুরি নিয়ে রুদ্রের পেটে ঢুকিয়ে দিল। রুদ্র ছলছল চোখে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। নেয়াজ শেষ করলাম তোর মতো খুনিকে, নিজেও খুনি হলাম তোর মতো একটা পশুকে খুন করতে। পেটে হাত, রুদ্র ছোঁয়া অনেক করে কাছে ডাকছে। ছোঁয়া আমাকে ভুল বুঝছ, ছোঁয়া প্লিজ আমার কাছে এসো একবার। কথা বেঁধে আসছে, রুদ্রর চোখগুলো ছোট হয়ে আসছে আস্তে আস্তে। আমি আর কখনো তোর কাছে যাব না, কখনো না, বলেই ছোঁয়া আবার দোহার কাছে গেল। দোহার শ্বাস তখনও চলছে, ছোঁয়া আর দেরি না করে জলদি দোহাকে কোলে করে বেরিয়ে গেল। কারণ দোহাকে আজ তার বাঁচাতেই হবে, বাবার মতো দোহাকে সে হারাতে পারবে না। আর রুদ্র তার শেষ আকুতি নিয়েই চোখ বুজে ফেলল, প্রেয়সীকে একবার শেষবারের মতো ছুঁয়ে দেখার আকুতি। তার এই শেষ আকুতি যেন মৃত্যু থেকেও বেশি যন্ত্রণার মনে হচ্ছে রুদ্রের কাছে। আস্তে আস্তে রুদ্রের দু চোখে নেমে আসলো অন্ধকার। ছোঁয়া দোহাকে নিয়ে হাসপাতালে পৌঁছাল, দোহাকে নিয়ে যাওয়া হলো অপারেশন থিয়েটারে। আর ছোঁয়া বাহিরে বসে অঝরে কাঁদছে, আরও একবার সে ঠকে গেল। জীবন আরও একবার তাকে নিয়ে এক চরম তামাশা করল। সারারাত কাঁদতে কাঁদতে পার হয়ে গেল ছোঁয়ার। ভোরের দিকে একটু চোখ লেগে আসলেও সকালের আলো ফুটতেই নার্সের ডাকে ঘুম ভেঙে গেল ছোঁয়ার। ম্যাম। হ্যাঁ বলুন। আমার বোন কেমন আছে? চিন্তার কোনো কারণ নেই ম্যাম, সে এখন ভালো আছে, আর কিছু দিনের ভেতরে একদম সুস্থ হয়ে যাবে। ছোঁয়া যেন আরেকবার নতুন করে তার প্রাণ ফিরে পেল। আজ নিজেকে খুব খুশি লাগছে, কারণ বাবার মতো সে তার বোনকে হারিয়ে ফেলেনি। সেই পশুটার হাত থেকে বাঁচাতে পেরেছে নিজের বোনকে। ছোঁয়া দোহাকে দেখার জন্য দোহার কেবিনে পা বাড়াল, দোহার জ্ঞান ফেরেনি। ছোঁয়া যেয়ে দোহার পাশে বসল। দোহা ঠিক হলেই আম্মু আর দোহাকে নিয়ে অনেক দূরে যাব। একসাথে বাকি জীবনটা খুব সাধারণভাবেই কাটাব, যেখানে থাকবে না রুদ্র নামক কোনো কালো ছায়া। এসব ভাবতে ভাবতে দোহার পাশে আবার ঘুমিয়ে পড়ল ছোঁয়া। 2 ঘন্টা পর ছোট ছোট দুটো হাতের স্পর্শ পেল ছোঁয়া। মাথ তুলে তাকাতেই দেখল দোহার জ্ঞান ফিরেছে। ছোঁয়া খুশিতে কান্না করে দিল, আর ছোঁয়ার হাত দুটো নিয়ে অঝরে চুমু দিতে লাগল ছোঁয়াকে। দোহা হাসছে। আপনি তুমি কাঁদছ কেন? আমি তো ঠিক আছি। ছোঁয়া কেঁদেই যাচ্ছে। আপনি তুমি তো বলো ভালো মেয়েরা কাঁদে না, তাহলে তুমি কেন কাঁদছ? তাহলে তুমি ভালো মেয়ে না, খুব পচা মেয়ে। জানো রুদ্র ভাইয়া বলেছে পচা মেয়েদের নাক আস্তে আস্তে লম্বা হয়ে যায়। এতক্ষণ পর দোহার কথায় দোহার দিকে তাকিয়ে রইল ছোঁয়া। আপু ভাইয়া কোথায়? জানো ওই পচা লোকগুলো যখন আমাকে মারছিল তখন ভাইয়া আমাকে কোলে করে পালাতে চেয়েছিল, কিন্তু পচা লোকগুলো ভাইয়াকে চেপে ধরে আমার পেটে এত বড় ছুরি ঢুকিয়ে দিয়েছে। দোহার কথা ছোঁয়া কিছুই বুঝতে পারছে না, কিন্তু এতটুকু বুঝতে পারছে যে রুদ্র দোহাকে বাঁচাতে চেয়েছিল, তার মানে রুদ্র দোহাকে মারেনি। এসব ভাবতে ভাবতে শুদ্ধ হয়ে আসছে ছোঁয়ার সারা শরীর। তাহলে রুদ্রকে সে কিসের শাস্তি দিয়ে এলো? তার মানে রুদ্র ঠিক বলছিল।
রুদ্র এই কথা বলার জন্যই চেষ্টা করছিল। ছোঁয়ার মাথায় যেন কিছু ঢুকছে না, চারপাশটা খুব অন্ধকার হয়ে আসছে। সে কি করল নিজেই বুঝতে পারছে না। ছোঁয়া 1 মিনিটও দাঁড়ালো না আর। শুধু দোহাকে এতটুকু বলে গেল, দোহা আমি রুদ্র ভাইয়াকে নিয়ে আসছি, তুমি ভালো মেয়ের মতো থাকবে এখানে। বলেই ছোঁয়া বেরিয়ে গেল, সেই জায়গায় যাচ্ছে ছোঁয়া যেখানে রুদ্রকে নিজের হাতে সে ছুরি মেরেছিল। ছোঁয়া সেখানে যেতেই দেখল, সেখানে কেউ নেই, শুধু পড়ে আছে শুকিয়ে যাওয়া কিছু রক্তের ফোঁটা। তার মানে কি রুদ্রের সাথে এত বড় অন্যায় সে কিভাবে করল নিজেও বুঝতে পারছে না ছোঁয়া। রুদ্র অপরাধী হলে তাকে আইন শাস্তি দিত, যে কারণে রুদ্রকে মেনে নিতে পারেনি ছোঁয়া আজ সে একই কারণে নিজেকে ঘৃণা করতে ইচ্ছা করছে ছোঁয়ার। রুদ্র তার বাবার খুনি হয়ে থাকলে ছোঁয়াও তো রুদ্রের খুনি। আজ ছোঁয়ার নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করছে, কাল দোহাকে যে এত যত্ন করল সে দোহাকে কিভাবে মারতে পারে, এমন চিন্তা কেন ছোঁয়ার মাথায় এসেছিল। আজ ছোঁয়ার এই সন্দেহের জন্য যদি রুদ্রের কিছু হয়ে যায় তবে নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না ছোঁয়া। এসব ভাবতে ভাবতে ছোঁয়া আবার হাসপাতালের দিকে পা বাড়াল। আজ ছোঁয়া চোখের জল যেন বাদ মানতে চাইছে না। এই প্রথম রুদ্রের না থাকার জন্য কাঁদছে নাকি নিজের অন্যায়ের জন্য কাঁদছে, তা বুঝতে পারছে না ছোঁয়া। হাসপাতালে যেতেই, আপনি কি মিস মেহেক ছোঁয়া? অফিসার, হ্যাঁ কেন? রুদ্র চৌধুরীকে খুন করার চেষ্টার অপরাধে আপনাকে গ্রেফতার করা হলো, আপনাকে আমার সাথে থানায় যেতে হবে। ছোঁয়া শুদ্ধ দাঁড়িয়ে আছে। দুজন মহিলা পুলিশ এসে ছোঁয়াকে নিয়ে যাচ্ছে। মিনিট অফিসার, ছোঁয়া, আমার বোন অসুস্থ, আপনারা আমার নানু বাসায় ইনফর্ম করে কাউকে আসতে বলুন। আচ্ছা, সেই বিষয়টা আমরা দেখছি, আপনি চলুন। ছোঁয়া দোহাকে বলল, আপনি আমি রুদ্র ভাইয়াকে খুঁজে আনব, কিন্তু তুমি কিন্তু ভালো মেয়ে হয়ে থাকবে ওকে আপনি তাড়াতাড়ি চলে আসবা কিন্তু। ছোঁয়া দোহার কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে গেল অফিসারদের সাথে। ছি টিভি ফুটেজ থেকে পাওয়া গিয়েছে যে ছোঁয়া রুদ্রের পেটে ছুরি দিয়ে আঘাত করেছে। ছোঁয়াকে নিয়ে লোকাবে বন্দি করে দেয়া হল। অন্ধকার বড় ভয় পায় ছোঁয়া, ছোটবেলা মা বাবাকে লাইট অফ করতে দিত না ঘুমানোর সময়ে। আজ সেই অন্ধকার তাকে ভয় পাওয়াচ্ছে না, আজ শুধু একবার রুদ্রকে দেখার চোখ যেন ছোটফোট করছে। রুদ্র একদিন বলেছিল তাকে মানুষ যখন কাউকে অনেক ভালোবাসে তখন সে সেই মানুষটার জন্য অকারণে কাঁদে, আবার কখনো বা কারণে। যখন অন্ধকার নেমে আসে তখন ভালোবাসার মানুষটার কথা মনে পড়লে চারিদিক আলোকিত লাগে, হাজারো অন্ধকার তখন ভয় পাওয়াতে পারে না। ছোঁয়ার চোখে আজ বাঁধ ভাঙা জল, আজ তার জেলের কালো আধারে ভয় লাগছে না, তার বার মনে পড়ছে রুদ্রের সে আকুতি ভরা চাহনির কথা। একবার তাকে কাছে পাবার জন্য শেষবারের মতো রুদ্র তাকে ডেকেছিল, কিন্তু সে যায়নি, উল্টে তাকে একরাশ ঘৃণা ভরা কথা শুনিয়ে এসেছিল। একটু বিশ্বাস করলে আজ হয়তো এমন চাপা কষ্ট তাকে ঘিরে ধরত না। 2 দিন ধরে একেবারে না খাওয়া ছোঁয়া, ক্লান্ত আর ক্ষুধার জ্বালায় জেলের কোণেই জ্ঞান হারিয়ে ফেলেছে সে। জ্ঞান ফিরতেই নিজেকে হালকা লাগছে, সে নিজেকে আবিষ্কার করল একটা বিছানায়। কিন্তু এখানে সে কিভাবে এলো, সে তো ছিল জেলে। ভাবতে ভাবতে বিছানা থেকে উঠে পা বাড়াতেই চলবে।